আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইনের স্কুলের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2.2 অনুশীলনীর অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলোর দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অর্থাৎ বোর্ড বইয়ের 9, 10, 11, 12 এই 4টা অঙ্কের সমাধান করব আজকে। দেখো, চক্রবৃদ্ধি মুনাফা। গত ক্লাসে আমি চক্রবৃদ্ধির যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে আসলো সেটা হলো যে প্রুফড দেখাইছি তোমাদের। সেটা প্রুফড দেখানো হয়েছে যে চক্রবৃদ্ধির সূত্রটা কিভাবে আসলো। চক্রবৃদ্ধি সূত্রটা C = P × 1 + n, তার হোল পাওয়ার হলো n। চক্রবৃদ্ধির সূত্র। এখন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা কি জিনিস? চক্রবৃদ্ধি মুনাফাটা হলো, দেখো, প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে চক্রবৃদ্ধি মুনাফা বলে। প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে চক্রবৃদ্ধি মুনাফা বলে। চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল, যেটা কিন্তু একই জিনিস। চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল কে সি দ্বারা প্রকাশ করা হয়। C = P × 1 + r, তার হোল পাওয়ার হলো n। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা হলো যে চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল, এই চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল থেকে প্রারম্ভিক যে মূলধন অর্থাৎ প্রাথমিক যে আমাদের মূলধনটা বা ক্যাশ টাকা নিয়ে যে আমরা যে ব্যবসাটা শুরু করেছি বা যে মূলধনটা নিয়ে আমি প্রথমে যে কোনো কাজ শুরু করেছি সেই মুনাফাটাকে বাদ দেওয়া। চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলকে আমরা C দ্বারা প্রকাশ করি, তাহলে C - P, আর মূলধনকে আমরা P দ্বারা প্রকাশ করি। তাহলে C এর পরিবর্তে আমরা লিখছি P × 1 + n, তার হোল পাওয়ার হলো n। P × 1 + r, এর হোল পাওয়ার হলো n। তাহলে P - P। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটা, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র P × 1 + r, তার হোল পাওয়ার n, মাইনাসের হলো P। আর চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূলের সূত্র হলো C = P × 1 + r, তার হোল পাওয়ার হলো n। এই দুইটা সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সূত্র সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে তবে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো না। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলা করার জন্য অবশ্যই তোমাদের এই সূত্রগুলা মনে রাখতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল এই দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো ক্ষেত্রে তোমাদের বলবো যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, আবার কোনো অঙ্কে তোমাদের বলবো যে স্ববৃদ্ধি মূল নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি মূল বা স্ববৃদ্ধি মূল C = P × 1 + r, তার হোল পাওয়ার হলো n। আর চক্রবৃদ্ধি মুনাফাটা হলো P × 1 + r, তার হোল পাওয়ার n থেকে আমরা মূলধন অর্থাৎ Pটা বিয়োগ করব। তাহলে এই দুইটা সূত্র অবশ্যই তোমরা মনে রাখবা। এর পরবর্তীতে আমরা অধ্যায়ের অঙ্কগুলায় চলে যাব। দেখো 9 নম্বর অঙ্কটা দেখো।
গত ক্লাসে কিন্তু আমরা অলরেডি 4টা অঙ্ক শেষ করে ফেলেছি, আর আজকে 4টা অঙ্ক শেষ করলে প্রায় অধ্যায়টাই আমাদের শেষ হয়ে যায়। এর পরবর্তীতে এই অধ্যায়ের উপর আমি আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসে আমি 2টা সৃজনশীল অঙ্ক করাবো। দেখো 9 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। মূলধনটা আমাদের কত, এটা আমাদের বের করতে হবে। দেখো মুনাফার হারটা কিন্তু একই, এখানে কিন্তু বলা আছে যে একই হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার দুই ক্ষেত্রে একই। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের ছিল 6500 টাকা, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হলো 6760 টাকা। মূলধনটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে ধরি বা মনে করি প্রারম্ভিক মূলধনটা আমরা কি ধরলাম, পি, আর বার্ষিক মুনাফার হার আর। উভয় ক্ষেত্রে কিন্তু বার্ষিক মুনাফার হারটা একই, তাহলে মুনাফার হারটা উভয় ক্ষেত্রে আমরা ধরলাম আর। আমরা জানি, দেখো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা আমাদের সবার জানা আছে। গত ক্লাসেও আমি এই সূত্র দিয়ে অঙ্ক করছি, আজকেও আমি প্রথমে এই সূত্রটা দেখাই নিছি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার এন। যদি 1 বছরান্তে হয় তাহলে এইখানে এনের পরিবর্তে আমরা 1 বসাই দিব, 2 বছরান্তে হলে এখানে 2 হবে, আর 3 বছরান্তে হলে এইখানে আর প্লাস 1 প্লাস আর তার হোল পাওয়ার হবে 3। কিন্তু 1 বছরান্তে হওয়ার কারণে পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার 1 থাকলে আমরা সেটা লিখি না, 1 থাকলে সেটা না লিখলেও চলে, লেখার দরকার নেই, কারণ এক্স এর পাওয়ার এ, অর্থাৎ একটা এক্সই আছে, এই জন্য আমরা কোনো সময় এক্স এর পাওয়ার কিন্তু ইউজ এক যে সেটা কিন্তু আমরা লিখি না, কিন্তু এক্স এর পাওয়ার 2 হলে কিন্তু আমরা অবশ্যই লিখি। তাহলে দেখো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার 1, এখানে হওয়ার কথা ছিল, 1টা আমরা লিখি নাই। আবার এদিকে খেয়াল করো, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেওয়া আছে 6500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6500 টাকা দেওয়া আছে, কিন্তু আমি সূত্র থেকে বের করলাম 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর। এইখানে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে আমাদের 6500 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এখানে দেওয়া আছে 6500 টাকা, কিন্তু আমরা সূত্র থেকে আমরা জানি যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর। তাহলে আমরা শর্তমতে কি লিখতে পারি, এইটা আর এটা কিন্তু একই জিনিস। দেখো এইখানেও চক্রবৃদ্ধি মূলধন আর সূত্রেও আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন লিখছি, তাহলে দুইটা একই জিনিস। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 6500 টাকা। এটা হলো ইকুয়েশন নম্বর 1। তাহলে প্রথম শর্ত মতে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 6500 টাকা, ইকুয়েশন নম্বর হলো 1। এখন দেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা আমরা কি জানি, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হবে 2। 2 বছরের কথা বলা আছে এখানে, তাহলে এখানে তার হোল পাওয়ার 1 প্লাস আর তার হোল পাওয়ারটা হবে কত, 2। তাহলে এই যে আমরা এই সংখ্যাটা 2 যে পেলাম, এইটা সমান আমরা লিখব কত, লিখব 6760 টাকা। দেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ারটা 2। তাহলে এইখানে দেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা দেওয়া আছে 6760 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার 2 ইকুয়াল টু 6760 টাকা। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব।
2 নং সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে দেখো 2 নং সমীকরণের বাম পক্ষ এটাকে 1 নং সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ করব, সমান সমান দিয়ে 2 নং সমীকরণের ডান পক্ষকে আমরা 1 নং সমীকরণের ডান পক্ষ দ্বারা ভাগ করব। তাহলে দেখো 1 প্লাস আর তার হোল পাওয়ার আছে 2, 1 প্লাস আর এটার হোল পাওয়ার আছে 2, 1 প্লাস আর তার হোল পাওয়ার যদি 2 থাকে তাহলে একই জিনিস আমরা কয়বার লিখতে পারি? একই জিনিস 2 বার লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার যদি 2 থাকে তাহলে ওই সংখ্যাটা গুণন অবস্থায় 2 বার লেখা যায়। কোনো কিছুর পাওয়ার, কোনো সংখ্যার পাওয়ার যদি 3 থাকে তবে ওই জিনিসটা গুণন অবস্থায় 3 বার করে লেখা যায়। কোনো কিছুর পাওয়ার যদি 4 থাকে তবে ওই সংখ্যাটা গুণন অবস্থায় আমরা 4 বার লিখতে পারি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এদিকে খেয়াল করো, দেখো p × 1 প্লাস আর গুণন 1 প্লাস আর, এটার উপর কি ছিল? এটার উপর হোল স্কোয়ার ছিল। এটার উপর হোল স্কোয়ার থাকার কারণে আমরা একই জিনিস 2 বার করে লিখলাম। আর নিচে আছে p × 1 প্লাস আর, এখানে আছে উপরে আছে 6760 টাকা বাই হলো 6500 টাকা। তাহলে দেখো p × 1 প্লাস আর, p × 1 প্লাস আর, উপরে নিচে যদি একই জিনিস থাকে তবে সেটা চলে যায়। উপরে নিচে যদি একই জিনিস থাকে তবে কাটাকাটি করলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে এইখানে থাকে কত থাকে? 1 যোগ আর, এখানে এই অংশটুকু থাকে 1 যোগ আর, এই অংশটুকু থাকে। তাহলে 1 যোগ আর ইকুয়াল টু 1 যোগ আর ইকুয়াল টু হলো 6760 টাকা, 6760 টাকা। আর নিচে হলো 6500 টাকা। তাহলে এই অংশটা আর এই অংশটা চলে যায়। 1 যোগ আর ইকুয়াল 6760 আর নিচে হলো 6500। এখন আমরা আড়াআড়ি গুণন করব, আড়াআড়ি গুণন বা বজ্র গুণন। দেখো এটার নিচে কত আছে? 1, এটার নিচে আছে 1। আর দেখো তাহলে আড়াআড়ি গুণন, এটার নিচে যে সংখ্যা আছে সেটা দ্বারা এটারে গুণন, আর এটা দ্বারা এটারে গুণন। তাহলে এই অংশ দ্বারা আমরা এইটাকে গুণন করব। তাহলে 1 যোগ আর গুণন 6500 টাকা। তাহলে 1 যোগ আর গুণন 6500 টাকা ইকুয়াল টু 6760, 6760। তাহলে আমরা কি করলাম? আড়াআড়ি গুণন করলাম। এটার নিচে 1 আছে, সকল সংখ্যার নিচে 1 আছে। এই 1 দ্বারা এটারে গুণন, আর এটা দ্বারা এটারে গুণন, এটা দ্বারা এটাকে গুণন, এই অংশকে এত দ্বারা গুণন সমান সমান 6700 টাকা। তাহলে দেখো এই 6500 দ্বারা এটাকে গুণন আর এটাকে গুণন, 6500 দ্বারা এটাকে গুণন আর এটাকে গুণন। 1 দ্বারা যদি আমরা 6500কে গুণন করি, 1 দ্বারা যদি 6500কে গুণন করি তাহলে হয় 6500। এখানে যোগ আছে, আমরা যোগ চিহ্ন ইউজ করব। 6500কে 8 দ্বারা গুণন করলে, 6500কে 8 দ্বারা গুণন করলে তাহলে হয় 6500 ইন্টু 8 ইকুয়াল টু 6760। এইটা দ্বারা এটাকেও গুণন, এটাকেও গুণন, আর ইকুয়াল টু 6700। তাহলে দেখো, তাহলে 6500 তো আর এইটা আমরা আর এর মান বের করব। এটাকে আমরা বাম পাশে রাখলাম, আর এটা প্লাসের ছিল, এটাকে আমি ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে 6500 ইন্টু আর সমান সমান 6760 মাইনাস হলো 6500। এটা প্লাসের ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করছি তখন চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। এখন 6500 ইন্টু আর ইকুয়াল টু, দেখো 6760, এটার থেকে 6500 বিয়োগ করলে আমরা 260 পাবো। তাহলে আর এর সাথে 6500 গুণন অবস্থায় আছে, যদি সাইড চেঞ্জ করি তাহলে এটাকে ভাগ হয়ে যাবে। অতএব আর ইকুয়াল টু 226, এটাকে ভাগ হয়ে যাবে 6500 দ্বারা।
260কে যদি আমি 6500 দ্বারা ভাগ করি তবে 0.04 তবে আমরা পাবো 0.04। তাহলে আর এর মান যেটা পেলাম এই অঙ্কটা কিন্তু আমাদের পি এর মান বের করতে হবে, আমাদের মূলধনটা বের করতে বলছে, অঙ্কটায় আমাদের মূলধন বের করতে বলছে, অর্থাৎ পি এর মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। দেখো আমাদের কিন্তু আর এর মান বের হয়েছে, আমাদের কিন্তু এখন তৈরিও পি এর মান বের হয় নাই। তাহলে পি এর মান কি করলে আমরা পি এর মানটা বের করতে পারবো? তাহলে আর এর মানটা নিয়ে আমরা কি করব, 1 নং সমীকরণে বসাই দিলেই দেখো পি এর মানটা চলে আসবে, কারণ আমাদের মূলধন বের করতে হবে। তাহলে লিখি আমরা যে আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা পি ইন্টু 1 যোগ আর ইকুয়াল টু 6500। এইখানে আমরা আর এর পরিবর্তে বসাবো দেখো 0.04। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, 1 যোগ 0.04, এটার সাথে আমি যদি যোগ করি তাহলে 1.04। তাহলে এইটার সাথে দেখো এই অংশের সাথে এই পিটা গুণন অবস্থায় আছে। যদি আমি পি এর মান বের করব তাহলে পি এর সাথে এটা গুণন অবস্থায় আছে। যখন আমি সাইড চেঞ্জ করব তখন এই 6500কে এই 1.04 দ্বারা ভাগ করে দিব। 6500কে 1.04 দ্বারা আমরা ভাগ করব। যদি আমি ভাগ করি তাহলে 6250 উত্তর, অর্থাৎ মূলধনটা আসবে আমাদের 6250 টাকা। অর্থাৎ মূলধনটা আমাদের বের করতে বলছে, কারণ মূলধনটা তো আমরা জানি যে মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি এর মানটা বের হয়ে গেছে, অর্থাৎ মূলধনটা আমাদের বের হয়ে গেছে। এর পরবর্তী অঙ্কটায় খেয়াল করো, 10 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। আমাদের সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। সবৃদ্ধি মূল আর চক্রবৃদ্ধি মূলধন এটা কিন্তু একই জিনিস, যে চক্রবৃদ্ধি মূলধন আর সবৃদ্ধি মূল এই দুটা কিন্তু একই জিনিস। আমাদের এই অঙ্কটাই নির্ণয় করতে বলছে। দেখো আমি কিন্তু অঙ্ক করার আগেই বলে নিছি যে কিছু অঙ্কে চাবো যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, আবার কিছু অঙ্কে চাবে যে সবৃদ্ধি মূল নির্ণয় করো। এটা দেখে তোমরা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারো, কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ার কিন্তু এখানে কিছুই নেই। এখানে চক্রবৃদ্ধি মূল আর সবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূলধন আর সবৃদ্ধি মূল এই দুটা কিন্তু একই জিনিস। আর এই দুইটা নির্ণয়ের সূত্রটা একটা সূত্রই, পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। আর এই দুটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, দুটাকেই সি দ্বারা প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে দেখো দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 8.50%। আর আসল এটা আমাদের মূলধনটা দেওয়া আছে 10,000 টাকা, আর সময়টা হলো 2 বছর। তাহলে আমরা সবৃদ্ধি মূলটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি সবৃদ্ধি মূলের সূত্রটা? দেখো মূলধন দেওয়া আছে পি ইকুয়াল টু 10,000 টাকা, এন 2 বছর, আর এখানে শতকরা বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8.50% দেওয়া আছে। এটাকে আমরা যখন টাকায় নিয়ে নিছি তখন 8.05, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করছি, তাহলে 0.085 টাকা হবে। তাহলে 0.085 টাকা হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর তার হোল পাওয়ার হলো এন। আমরা এখানে পি এর মান বসাই দিছি, আর এর মানটা বসাই দিছি। দেখো পি এর পরিবর্তে বসাইছি 10,000 ইন্টু 1 যোগ আর এর পরিবর্তে বসাইছি দেখো 0.085 তার হোল পাওয়ার হলো 2, কারণ এখানে এন এর পরিবর্তে বসাইছি আমরা 2। তাহলে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এই অংশ আর এই অংশ আমরা যোগ করছি, তাহলে 1.085 তার হোল পাওয়ার হলো 2। এর আগেই তোমাদের বলছি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 2 থাকে তাহলে ওই সংখ্যাটাকে 2 বার করে গুণন অবস্থায় লেখা যায়।
তাহলে 1.085 এটার হোল পাওয়ার আছে 2, তাহলে 1.085 1.085 10,000 সাথে, তাহলে 10,000 গুণন 1.085 গুণন 1.085, তাহলে এটার সাথে গুণন করলে দেখো 11,772.25 টাকা। তাহলে আমরা এখানে সবৃদ্ধি মূলটা পেলাম 11,772.25 টাকা। আমরা সবৃদ্ধি মূলটা পেয়ে গেছি। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। তাহলে সবৃদ্ধি মূল থেকে চক্রবৃদ্ধি মুনাফাটা কিন্তু আমরা বের করতে পারি। আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা জানি, সবৃদ্ধি মূল মাইনাস হলো প্রারম্ভিক মূলধন। তাহলে চক্রবৃদ্ধি যে মূলধনটা পেয়েছি, সবৃদ্ধি যে মূলধনটা পেয়েছি, তার থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দেই তবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। তাহলে এটার থেকে এটা বাদ দিয়ে দেখো এখানে 11,772.25 থেকে প্রারম্ভিক মূলধন ছিল আমাদের 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি আমি বিয়োগ করে দেই তাহলে 1,772.25 টাকা। তাহলে এখান থেকে আমরা দুইটা উত্তর কিন্তু আমাদের চাইছে। সবৃদ্ধি মূল হলো 11,772.25 টাকা। দেখো উত্তরে কিন্তু এখানে একটা 7 বেশি উঠছে। আর এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা হলো এটার থেকে এটা বাদ দিয়ে আমরা পেয়েছি 1,772.25 টাকা। এর পরবর্তীতে আমরা 11 নম্বর অঙ্কটায় যাব। 11 নম্বর অঙ্কটা এর দিকে আমরা খেয়াল করি। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লাখ। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যাটা কত হবে? কোন শহরের জনসংখ্যা বর্তমানে আছে 64 লাখ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, অর্থাৎ 1000-এ 25 জন। 2 বছর পরে এখানে এন এর মানটা দেওয়া আছে 2 বছর, সময় দেওয়া আছে 2 বছর। আর এখানে জনসংখ্যা যেটা মেন বর্তমান জনসংখ্যা যেটা আছে সেটাই হলো আমাদের মূলধন বা পি এর মান। দেখো শহরের বর্তমান জনসংখ্যা পি ইকুয়াল টু হলো 64 লাখ। আর এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার এখানে হাজারে 25 জন, এই জন্য 25কে আমরা 1000 দ্বারা ভাগ করছি। তাহলে 0.025 জন। আর এন এর মান হলো 2 বছর, এন এর মানটা হলো 2 বছর। এক্ষেত্রে দেখো এই মানগুলো দেখো চক্রবৃদ্ধি এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কিন্তু প্রযোজ্য। জনসংখ্যা কিন্তু চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, এই জন্য জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা আছে সেটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, তার হোল পাওয়ার হলো এন। তাহলে এখানে পি এর মান বসাই দিছি, আর এর মানটা আমরা বসাই দিছি, এন এর মানটা বসাই দিছি। তাহলে দেখো তাহলে 1 যোগ আর এর পরিবর্তে বসাইছি 0.025। তাহলে এইটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1.025, তার হোল পাওয়ারটা হলো 2। কোনো কিছুর হোল পাওয়ার যদি 2 থাকে, কোনো সংখ্যার হোল পাওয়ার যদি 2 থাকে তবে ওই সংখ্যাটাকে 2 বার করে লেখা যায়। তাহলে এটা 1.025 গুণন 1.025, এটার উপর হোল স্কয়ার ছিল, এই জন্য এটাকে আমরা কয়বার লিখলাম? এটাকে আমরা 2 বার লিখলাম। এখন 1.025 1.025 এটা নিয়ে 64 লাখের সাথে আমরা গুণন করব। গুণন করলে পাবো আমরা 67,24,000। 67,24,000 এতজন ওই শহরের বর্তমান জনসংখ্যা 67,24,000 এতজন। এটাই হলো আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার প্রতিটি ক্লাস তোমরা পর্যায়ক্রমে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নুরুল আমিন সায়েন্স একাডেমি। ইউটিউবে যে লগ ইন করবা, নুরুল আমিন সায়েন্স একাডেমিতে লগ ইন করে সাবস্ক্রাইব করে রাখলে আমার সবগুলো ক্লাস তোমরা পর্যায়ক্রমে পেয়ে যাবা। ওকে, ধন্যবাদ।